অন্তরের রোগ চারিদিকে। আপনি ভূ-রাজনীতিতে আপনি দেখেন প্যালেস্টাইনে শিশু এবং মানুষের মাথার খুলি আর হাড় ভর্তি বাক্স পাঠায় দেওয়া হইল। আর ইরানে কেন আক্রমণ করা হইল? কেন এই সময় আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করল? প্রত্যেকটা যখন আমরা একটু বিশ্লেষণ করব আজকে, আপনি দেখবেন অন্তরের রোগ কিভাবে সারা পৃথিবীকে বিচরণ করতেছে। কিন্তু যে মুসলমানদের অন্তরের রোগ থেকে মুক্ত হওয়ার কথা, তারা আসলে অন্তর্মুখ থেকে মুক্ত হইতে পারে নাই। চলেন শুরু করি। কেন আমেরিকা এবং ইসরায়েল আমেরিকার নেতৃত্বে আক্রমণটা করল? দেখেন, একদিকে ওমানের যেই আলোচনাটা হচ্ছিল জেনেভাতে, যে ইসরায়েলের সাথে আমেরিকার সাথে, এবং আরেকদিকে হচ্ছে গিয়ে ইরান, এইখানে অলরেডি ডিল সাইন হয়ে গেছে। যেই এই ইরান নিউক্লিয়ার বোমা বানায় ফেললো রে, তো গত 30 বছর ধরে নেতারা বলতেছে আর এক সপ্তাহ একদিনের মধ্যে বানায় ফেলবে, ওইটার ব্যাপারে ডিল হয়ে গেছে। ওমানের ফরেন মিনিস্টার বলে দিছে যে এটা অলরেডি আমরা দুই পক্ষ, আমেরিকা যা চাইছে ইরান সেটা মেনে নিছে। এবং তারপরে আমরা কি দেখলাম? আক্রমণ করা হইল। যেখানে ডিল সাইন হয়ে গেল সেখানে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ করার দরকারটা কি ছিল? কারণটা হচ্ছে, প্রথমে আমি যদি আমেরিকার দিকে তাকাই, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের একটা যুদ্ধ খুব দরকার দুইটা খুব বড় কারণে। ইনফ্যাক্ট ৩টা বড় কারণে। ১ নম্বর কারণ হইল আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি ২ লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। এপস্টিন ফাইলে বারবার ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে, এবং ওই এপস্টিন ফাইল ইজ এনাফ যে বাকি জীবন ডোনাল্ড ট্রাম্প জেলখানায় কাটানোর জন্য, যদি তার বিরুদ্ধে ওইটা নিয়ে আসলে ঠিকমতো যে বিচার কাজ চলতেছে সেটা যদি ঠিকমতো ইমপ্লিমেন্ট করা হয়, যেটা আমি সন্দেহ করি, কারণ আমেরিকার বিচার ব্যবস্থাকে আমরা স্বচ্ছ মনে করি, এটা মোটেও স্বচ্ছ না। স্বচ্ছ হলে বহু আগেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার দূরের কথা জেলখানায় থাকতো। এনিওয়ে, বাট আমি বলতে চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এপস্টিনের এই এন্টায়ার যে ডিসকাশন, সেই ডিসকাশন থেকে মুক্ত করার একটা উপায় হচ্ছে ইরানের সাথে কনফ্লিক্ট, এবং ইরানের সাথে কনফ্লিক্টটাকে নিজের সাকসেস দেখানো। সে বলছে সে অ্যান্টি ওয়ার প্রেসিডেন্ট, কিন্তু আসলে সে একটা আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্টি ওয়ার কেমনি হবে? আমেরিকা তো গড়েই উঠছে যুদ্ধ, সংঘর্ষ, লুটপাটের উপর দিয়ে। সে যুদ্ধ করবেই। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায় যে এই ইরান এবং আমেরিকার ইসরায়েলের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা কি ইরাক বা আফগানিস্তান যুদ্ধের মতো লম্বা হবে, নাকি এটা একটা কন্ট্রোলড ড্যামেজ হবে? এটা একটা কন্ট্রোলড ইভেন্ট হবে। কনফ্লিক্ট অবশ্যই, বাট এটা কন্ট্রোলড ড্যামেজ বা কন্ট্রোলড কনফ্লিক্ট হবে। এটা নিয়ে আমরা আরো ২-৩ দিনের ঘটনার পরে আমরা বুঝতে পারবো, যদিও আমি এখনো মনে করি যে এটা একটা কন্ট্রোলড কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এখানে কনফ্লিক্ট হয়েছে, কোনো সন্দেহ নেই, সংঘর্ষ হয়েছে, খুবই ছোট্ট একটা যুদ্ধের মতো পরিস্থিতি হয়েছে, কিন্তু এইটা সকল পক্ষ তাদের স্বার্থের জন্য এটাকে খুব বেশি বড় হইতে দিবে না। সেটাতে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করবো। বাট যে সংঘর্ষটা হয়েছে সেই সংঘর্ষ নিয়ে আজকে আলাপ করি। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। এই যে অ্যাটাকটা আমেরিকা প্রথম যে কারণে ডোনাল্ড ট্রাম্প করলো, সেই কারণটা হইল তার নিজের মুখ রক্ষার জন্য। অর্থাৎ ট্রাম্প চিন্তা করতেছে না এখানে আমেরিকান ট্যাক্স পে, শুধুমাত্র আমেরিকা যে পরিমাণ প্রস্তুতি আর যুদ্ধ জাহাজ আর নেভাল পাওয়ার নিয়ে আসছে, তাতে বিলিয়ন্স অফ ডলার এখানেই চলে গেছে জাস্ট এই রণতরী আনতে আর যাইতে। ২০০৩-এর পরে, মানে সেই ইরাক ইনভেশনের সময়, তারপরে আর কখনো আমেরিকা এত বড় ট্রুপস যুদ্ধ প্রস্তুতি নিয়ে আসে নাই। তা আমরা বুঝতে পারি যে কি পরিমাণ পয়সা তারা খরচ করছে, এবং এই টোটালটার একটা বড় কারণটা কি? এই ইরান দিয়ে আমেরিকার সাধারণ মানুষের কি হবে? ৪০ ট্রিলিয়ন ঋণের কি হবে? অথবা মানুষের যে হাউজিং ক্রাইসিস, অথবা ক্রেডিট ক্রাইসিস, অথবা তাদের যা কিছু ক্রাইসিস আমেরিকাতে চলতেছে, তার কি হবে? কিছুই হবে না। কিন্তু এটা ডিস্ট্রাকশন যে না, আমরা জিতছি, আমরা আমেরিকা গ্রেট হয়ে গেছে। কি গ্রেট হইল? খোমেনাইয়ের মৃত্যুতে আমেরিকা কিভাবে গ্রেট হইল, এই প্রশ্নের উত্তর কারো কাছে স্পষ্টভাবে নাই। কিন্তু আমেরিকার সাধারণ মানুষ সাফার করবে, কর্পোরেশনরা কিছু পয়সা বানাবে, এবং আমেরিকার প্রেসিডেন্টটা পার পাওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় যেটা কারণ, সেটা হচ্ছে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জানে যে যদি সে একটা লম্বা যুদ্ধ স্টার্ট করতে পারে, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট আবার থার্ড টার্মের জন্য চেষ্টা করতে পারবে। তার একটা যুদ্ধ বাঁধানো, তার থার্ড টার্মের প্রেসিডেন্সির যে স্বপ্ন, যেটা একটা অদ্ভুত স্বপ্ন, বাট সেই স্বপ্নে যাওয়ার জন্য যুদ্ধ দরকার। যুদ্ধ ছাড়া আমেরিকা কনস্টিটিউশনালি কখনোই ট্রাম্প থার্ড প্রেসিডেন্সিতে যাওয়া সম্ভব না। একমাত্র যুদ্ধের ক্ষেত্রে কনস্টিটিউশনে একটা লুপ হোল আছে, সেটাকে কাজে লাগায় ট্রাম্প চিন্তা করতে পারে যে আমি হয়তো বা থার্ড প্রেসিডেন্ট, আমি চলে যাব। আর ৩ নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে গিয়ে আমেরিকার কিছু ভিক্টরি মেসেজ দরকার। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই এপস্টিন কেস দূরে রাখা, একটা হচ্ছে কিছু, সে তো কোনো ভিক্টরি দেখাইতে পারতেছে না। সে জানে যে সে যে ট্যারিফের যা কিছু সে করছে, কোনোটাই তার পক্ষে যায় নাই। সে কোনো দিক থেকেই তার $40 বিলিয়ন ডেট সে আসলে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তার যে
টোটাল প্রবলেম, সেই প্রবলেমে তার জনগণকে বোঝানোর জন্য তার কিছু ভিক্টরি মেসেজ দরকার। দেখো আমরা জিতছি। দেখো দেশ খুব ভালো চলতেছে। একটা ডিস্ট্রাকশন দরকার। একটা তার ব্যক্তিগত ডিস্ট্রাকশন, একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল পর্যায়ের ডিস্ট্রাকশন। যেটা দেশে তার জনগণকে যারা সারা জীবন ফক্স নিউজ দেখে আর বিবিসি দেখে তাদেরকে বুঝাতে পারবে দেখো আমেরিকা এখনো 1980s অথবা 1990s এর মতো ওরকম স্ট্রং আছে অথবা সুপার পাওয়ার আছে এবং তার ধারে কাছে কেউ নাই। যেটা সত্যি না। পুরা বিষয়টাতে দেখেন স্বার্থপরতাটা কত বেশি। আমেরিকা এবং ইসরায়েল এত ক্ষমতাধর দেশ, তারা প্রথম আক্রমণ করলো ইরানে একটা স্কুল, মেয়েদের একটা স্কুল। যেই ইরানকে তারা মনে করে যে মেয়েদের শিক্ষার সুযোগ নাই, সেই মেয়েদের স্কুলে তারা আক্রমণ করলো এবং তারাই আবার নারীবাদের কথা বলে। খেয়াল করে দেখেন এপস্টিনের ঘটনার মধ্যে ট্রাম্পের ক্রাইমটা কি? সে ছোট ছোট মেয়েদেরকে একটা নির্জন দ্বীপে টর্চার করছে, এই তো কথা। আবার দেখেন যখন সে ইরানের সাথে যুদ্ধ শুরু করলো, প্রথম আক্রমণটা ডেফিনেটলি আমেরিকা ইসরায়েলকে বলছে বলেই ইসরায়েল আক্রমণ করছে, কোনো সন্দেহ নাই। ইসরায়েল আমেরিকার কথা যারা চলে না। এখন ইসরায়েল যে আক্রমণটা করলো, ইসরায়েল আক্রমণ তাদের এত টেকনোলজি আছে, তাদের এত জিপিএস রেইডার কত কিছু তারা বাইর করছে। তারা কি টার্গেট করতে পারতো না কোনো একটা আর্মি বেস? তারা একদম সিভিলিয়ানদের মধ্যে একটা স্কুলে যেখানে 50-এর বেশি অলরেডি নিহত হয়ে গেছে এবং তার একটা বড় অংশ হচ্ছে ছাত্রী। তারা যে কতটা নৃশংস দেখেন। এর সাথে আপনি ফেরাউনের ঘটনাটাকে দেখেন, যে ফেরাউন তার নিজেকে রক্ষা করার জন্য বলল যে ওই বনি ইসরায়েলের ছেলে সন্তান সবাইকে হত্যা করো। আপনি কোনো পার্থক্য খুঁজে পান? কোনো পার্থক্য নাই। এর মধ্যে হাজার হাজার বছর পার হয়ে গেছে। এই যে আল্লাহ যে অন্তরের রোগের কথা বলছে, কোনো পার্থক্য আছে? সামান্য স্বার্থের জন্য সে শিশুদেরকে হত্যা করতেছে এবং শিশুদেরকে সে ভোগ্যপণ্য হিসেবে সে ব্যবহার করতেছে। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এবং আল্লাহ এক্স্যাক্টলি আমাদেরকে এই প্যাটার্নগুলো রেকগনাইজ করার কথা বলতেছেন। এই প্যাটার্নগুলোকে আল্লাহ রেকগনাইজ করার কথা বলতেছেন। আচ্ছা, আমরা যদি তারপরে আসি, ইসরায়েলের কেন দরকার? ইসরায়েলের ইকোনমির অবস্থা বেড়াছাড়া, ইসরায়েলের সিকিউরিটির অবস্থা বেড়াছাড়া। ইসরায়েল অলরেডি টার্কি, সিরিয়া এই জায়গাগুলোতে তারা স্ট্রং হোল্ড পাচ্ছে না। নেতানিয়াহু তার দেশে অলরেডি অসম্ভব পরিমাণে একটা বিতর্কিত প্রেসিডেন্ট, তার দেশের ভিতরে অলরেডি তার বিরুদ্ধে তার দেশে মামলা চলতেছে এবং আন্তর্জাতিক অনেকগুলা দেশে তার বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমেরিকার যতগুলা জরিপ হইতেছে সেখানে দেখা যাচ্ছে আমেরিকানরা এখন প্যালেস্টাইনকে যতটা সাপোর্ট করে ইসরায়েলকে ততটা সাপোর্ট করে না। আমেরিকা তার আইভি লিগ ইউনিভার্সিটিগুলোর সাথে, কলম্বিয়া বলেন, স্ট্যানফোর্ড বলেন, বিভিন্ন হার্ভার্ড বলেন, বিভিন্ন আইভি লিগ ইউনিভার্সিটির সাথে কনফ্লিক্টে যাচ্ছে। কিসের জন্য? ইসরায়েলের জন্য। এবং সে দেখতেছে এটা সাস্টেইন হচ্ছে না। আমেরিকায় সে যে আনকন্ডিশনাল সাপোর্টটা পাইতো, সেই সাপোর্টটা সে এখন পাচ্ছে না এবং ওইটাই তার লাইফ লাইন। এই জন্য সে ইন্ডিয়ার সাথে কোলাগুলি করতেছে, কিন্তু সে জানে ইন্ডিয়া তো তাকে ওই বিলিয়নস অফ ডলার আর ট্রুপস কখনো ইন্ডিয়া পাঠাবে না, পাঠানোর নিয়ত ইন্ডিয়া রাখে না। ইন্ডিয়া তাকে সফট সাপোর্ট দিতে পারে, স্ট্র্যাটেজিক সাপোর্ট দিতে পারে। তাহলে ইসরায়েলের আরেকটা, নেতানিয়াহুর আরেকটা ভিক্টরি জয়গান কিছু একটা দরকার, যে আমরা ইরানকে সাইজ করে দিছি, ইরান একদম শেষ হয়ে গেছে, ইরান ধ্বংস হয়ে গেছে, এরকম কিছু একটা তারও দরকার। তা না হইলে সে কন্টিনিউ করতে পারতেছে না, সে সাফার করতেছে। এখন যদি এইখানে আমেরিকা এবং ইরানের একটা নিউক্লিয়ার ডিল মিউচুয়ালি এগ্রি করে ফেলে, তাহলে ইসরায়েল তো লেফট আউট। কারণ ইসরায়েল তো চাইছিল পুরা ইরানকে ধ্বংস করে ফেলবে, ইরান পুরোপুরি শেষ হয়ে যাবে। সেই শেষ তো সে করতে পারলো না, কিন্তু তার তো একটা ভিক্টরি ন্যারেটিভ দরকার। সেই ভিক্টরি ন্যারেটিভের জন্য সে আক্রমণ করলো। এগেইন দেখেন যে কোরআনে আল্লাহ বনি ইসরায়েলের বিরুদ্ধে যেই অভিযোগগুলো করেছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হইল, তোমরা তোমাদের নবীদেরকে টর্চার করছো, তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করছো। আল্লাহ তোমাদের কাছে নবী পাঠাইছে, সেই নবীদেরকে তোমরা হত্যা করছো, টর্চার করছো, একের পর এক নবী। এটা হচ্ছে তাদের ইতিহাস। এখন দেখেন তারা একইভাবে কিভাবে তারা আসলে নির্যাতন এবং অত্যাচার চালায় যাচ্ছে। এবং তারা প্যালেস্টাইনদেরকে রমজান মাসে বাক্স ভর্তি কঙ্কাল পাঠাইছে, বাক্সের পর বাক্স। তার নৃশংসতাটাকে আপনি দেখেন, মানে ইসরায়েলের যে নৃশংসতাটা সেটাকে দেখেন। এবং এরাই আবার দেখেন ওপেন এআই পেন্টাগনের সাথে চুক্তি করছে। কি চুক্তি করছে? যে একদম খুললা যে পুরা ডিফেন্স সাপোর্ট বাজেট সবকিছু দিবে, এই জন্য পেন্টাগন সমানে ওপেন এআইকে টাকা দিবে। আমি জাস্ট গত 2 মাস আগে ভিডিওটা করছিলাম যে ওপেন এআই এর মতো এআই কোম্পানিগুলোর যে ভ্যালুয়েশন, রিডিকুলাস দাম, এটা তখনই শুধুমাত্র জাস্টিফাইড হবে যখন আমেরিকার গভর্নমেন্ট হবে তার ক্লায়েন্ট। এবং দেখেন পেন্টাগন এখন ওপেন এআই ক্লায়েন্ট। এক্স্যাক্টলি আমি যেটা বলছিলাম সেটাই হয়েছে। আমি বলছিলাম যে এরকম রিডিকুলাস ভ্যালুয়েশন হওয়া সম্ভব না যদি না আমেরিকা দেশটাই এই কোম্পানিগুলোর ক্লায়েন্ট হয়।
কারণ ওই শুধুমাত্র এরকম বিলিয়নস অফ ডলার রেভিনিউ ইনজেক্ট করতে পারবে যেটা দিয়ে এই ভ্যালুয়েশন এই কোম্পানি সাস্টেন করতে পারে। এবং তাই হইছে। এবং পেন্টাগন যে ডাটাগুলা চাচ্ছে সেই ডাটাগুলা ১ম এ চেয়েছিল অ্যান্ট্রোপিকের কাছে। অ্যান্ট্রোপিক যখন বলছে আমি ডাটা এভাবে দিব না, তখন কি হইছে? তখন ওপেনএআই বলছে আমি ওপেনএআই দিবে। এবং ওপেনএআই কাদের ডাটা ১ম এ দিবে? ১ম এ দিবে আমেরিকানদের ডাটা এবং ইউরোপিয়ানদের ডাটা। এবং এই ডাটা দিয়ে পেন্টাগন কি করবে? পেন্টাগন তাদের সিকিউরিটি বাজেট বাড়ায় এই টাকাটা উঠাবে। সো পেন্টাগন বেসিক্যালি তার সিকিউরিটি বাজেট বাড়াবে যেটা ইম্পোজ করে পাবলিকের উপরে। পাবলিকের টাকা দিয়ে সে বেসিক্যালি এই ওপেনএআই কে দিবে। সেইম থিং আগে কি হইতো? যুদ্ধ হইতো। ওই যুদ্ধের টাকা বেসিক্যালি পাবলিকের টাকা দিয়ে যুদ্ধ হইতো, কর্পোরেশনগুলো ওই টাকাটা নিত। এখন কি হইতেছে? এখন আর যুদ্ধ লাগতেছে না। এখন বিভিন্ন সিকিউরিটি রিজন দেখায়, সিকিউরিটির সিচুয়েশন দেখায়, আইস দেখায়। যুদ্ধ ছাড়াই তারা বেসিক্যালি পাবলিকের বাজেটে পাবলিকের টাকা সে বেসিক্যালি কোম্পানিকে ওপেনএআই এর মতো কোম্পানিগুলোকে দিতে পারতেছে। এবং সিকিউরিটির তো কোনো বাপ মা নাই। এবার আপনি যদি দেখেন যে আয়াতুল্লাহ খোমেনিকে মৃত্যুর মাধ্যমে কি ইরান শেষ হয়ে গেল? আরে বোকা, আপনি ইরানের ইতিহাস পড়েননি। প্রথম কথা হচ্ছে আয়াতুল্লাহ খোমেনি 1989 এ সে তার যাত্রা শুরু করছে ক্ষমতার। অলরেডি এই লোকের বয়স ৮৬ বছর। হি হ্যাড হিজ লাইফ। সে শহীদ হতে চেয়েছিল, সে শহীদ হইছে। সে কত মানে ৩৬ এর বেশি বছর হয়ে গেছে সে শাসন করতেছে ইরানকে। তার আর কিছু পাওয়ার আছে? সে কি অলরেডি তার পরের লিডারশিপ তৈরি করে দিয়ে যায়নি? অলরেডি লিডারশিপ তৈরি করে দিয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে মুসলমানদের একটা প্রবলেম আছে। মুসলমান একটা জিনিস বুঝতে চায় না। সেটা হচ্ছে ইরানের ইতিহাস কমপ্লিকেটেড। ইরানের সাধারণ মানুষ আয়াতুল্লাহ খোমেনির লিডারশিপের অনেকগুলা দিক পছন্দ করে নাই। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে তারা ইকোনমিটাকে ভালোভাবে রান করতে পারে নাই। এবং রান করতে পারেনি গত ৫ বছর না, গত ২৫ বছর ধরে। সাধারণ মানুষ জানে যে অনেক দিক থেকে গভর্নমেন্ট তাদের উপরে ডিক্টেটরশিপ চাপায় দিছে। যেটা ইরানের সাধারণ মানুষ পছন্দ করে না। তার মানে এটা না যে ইরানের সাধারণ মানুষ চায় ইসরায়েল এবং আমেরিকার কোনো পাপেট এসে দেশ চালাক। কিন্তু এখানে হচ্ছে সমস্যা যে ইরানের সাধারণ মানুষের ঘরের ভিতরের শাসকও তার পছন্দ না, আর ঘরের বাইরে আগুন। এটা হচ্ছে ইরানের মানুষের অবস্থা। এবং এটা আমরা ভুলে গেলে চলবে না যে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যে আইআরজিসি সে ইরাকে এবং ইয়েমেনে ১০ লক্ষের বেশি মানুষ হত্যার সাথে তারা যুক্ত ছিল গত ৩০ বছরে। এটা ঐতিহাসিক সত্য। এটা ঐতিহাসিক সত্য। এবং হিজবুল্লাহ এবং হুতিরা একদিকে যেমন ইসরায়েলকে দমানোর চেষ্টা করছে, আরেকদিকে হিজবুল্লাহর অনেক অ্যাক্টিভিটির কারণে ইসরায়েল আরো বেশি আগাইতে পারছে। ইসরায়েল তার ম্যাপ বড় করতে পারছে। এটা দেখায় যে হিজবুল্লাহ আমাদেরকে ধ্বংস করতে যাচ্ছে। আমাদের একটা এক্সিস্টেনশিয়াল থ্রেট আছে যেটার জন্য আমাদেরকে আরো আগাইতে হবে। এবং তারা যখন আগাইছে তারা আর পেছায় নাই। সো এখন এখানে আবার আরেকটা জিনিস আছে। তার মানে এটা না যে আয়াতুল্লাহ খোমেনির থেকে আমরা কোনো কিছু শিখতে পারবো না বিকজ সে শিয়া। তার যে ভালো দিকটা সেটাকে আমরা প্রশংসা করব। যেটা তার বিতর্কিত সেই জায়গাটাকে আমরা এভয়েড করব। এখানে মুসলমানদের মধ্যে একটা চরম কাজ করে যে একটা গ্রুপ অফ মুসলিমরা মনে করে ইরান হইল এক্কেবারে কি বলবো মানে ইমাম মাহাদির দল, একদম আহলে সুন্নাহ ওয়াল জামার চূড়ান্ত সত্য নিয়ে বসে আছে। তাদেরকে তিরস্কার করা মানে আমেরিকার দাসত্ব করা। এটা একটা চরমপন্থা। আরেকটা চরমপন্থা হইল ইরান অথবা আয়াতুল্লাহ খোমেনির কোনো প্রশংসাই করা যাবে না। তাদের কোনো ক্ষতি হইলে আমাদের খুশিতে হা হা করে হাসতে হবে। হ্যাঁ, আমাদের সারা তাহাজ্জুদ পড়তে হবে খুশিতে। সো এই যে বাস্তবতা, এই বাস্তবতার বাইরে গিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তাদের কিছু জিনিসকে আমাদের প্রশংসা করতে হবে এবং যেইটাকে আমাদের প্রশংসা করার মতো না, সেটাকে আমরা প্রশংসা করব না। কিন্তু ইরানের সাধারণ মানুষ, তাদের মধ্যে অসংখ্য মুসলমান আছে। ঠিক যেমন সারা পৃথিবীতে মুসলমানরা ছড়ায় আছে। আর আমেরিকা এবং ইসরায়েল যখন কাউকে আক্রমণ করে, সে শিয়া সুন্নি দেখে আক্রমণ করে না। আমরা যদি ইরানের ৩,০০০ বছরের ইতিহাসের সাথে আমি আমেরিকার এই যে আধিপত্য সেটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, আমি দেখব যে আমেরিকা তো কিছুই না। আচ্ছা, আমেরিকা সুপার পাওয়ার হইছে, আমেরিকার সৃষ্টি হইছে কেমনে? ইউরোপের থেকে কিছু সন্ত্রাসী গ্রুপ বাইর হয়ে গেল, বাইর হয়ে আমেরিকা তৈরি করলো। এবং আমেরিকা তৈরি হওয়ার প্রথম ১০০-র বেশি বছর আমেরিকা কোনো রেলেভেন্ট পাওয়ারই ছিল না। আস্তে, আস্তে আমেরিকা রেলেভেন্ট হওয়া শুরু করলো ১৯১০ সালে এবং আমেরিকা সুপার পাওয়ার হইলো অ্যাপ্রক্সিমেটলি 1947 অথবা 1950s এ। তার মানে হইল আমেরিকা সুপার পাওয়ার হইছে এখনো মাত্র ৮০ বছর। একটা ডমিনেন্ট পাওয়ার মাত্র ৮০ বছর। ইরান, পার্সিয়া ৩,০০০ বছর ধরে তারা রেলেভেন্ট এবং এর মধ্যে একটা বড় সময় তারা সুপার পাওয়ার ছিল। আমেরিকা মাত্র ৮০ বছর। এই ৮০ বছরের মধ্যে আমেরিকার টপ ইকোনমিস্টরা, টপ পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলতেছে এই এম্পায়ার ডিক্লাইন হওয়ার সময় হয়ে গেছে। $৪০ ট্রিলিয়ন ডেতে তারা চলে গেছে। আমেরিকার মিলিটারি পাওয়ার এখন চায়নার মিলিটারি পাওয়ারের সাথে অলরেডি টেক্কা দিয়ে পারতেছে না। আপনার অলরেডি আমেরিকান এম্পায়ার কলাপসের দিকে চলে গেছে, অথচ ১০০ বছর হয় নাই। অথচ আমেরিকাকে বলে গ্রেটেস্ট এম্পায়ার এভার লিভড। এগুলো জাস্ট অ্যারোগেন্স। ওই যে অন্তরের ওই যে ইবলিসের যে অ্যারোগেন্স মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। আমেরিকা কি ১০০ বছর আগে গ্রেট ছিল নাকি? আমি কেমনে আমেরিকাতে গ্রেট? ২০০ বছর আগে আমেরিকা কতটুকু গ্রেট ছিল? আমেরিকা কয়দিন গ্রেট ছিল?
আচ্ছা, এবার পার্সিয়ানদের ক্ষেত্রে আসি। সেই খ্রিস্টপূর্ব ৫৫০ সালে সাইরাস দ্য গ্রেট, আলেকজান্ডারের ঘটনা। সে যখন পার্সিয়াতে আসলো, সে পার্সিয়ার সাথে যুদ্ধ করছে। কিন্তু দিনের শেষে সে কি পার্সিয়ান কালচার, পার্সিয়ার পোশাক, পার্সিয়ার মেয়েদেরকে বিয়ে করা, সেই জায়গাতে সে যায় নাই? সে কি পার্সিয়াকে গ্রহণ করে নাই আলেকজান্ডার দ্য গ্রেট? তাদের ইতিহাসে পার্সিয়ানরা ৩,০০০ বছরে তারা হার মানে নাই। কাদেসিয়ার যুদ্ধতে ৬৫১ সিইতে যখন মুসলমানরা যখন পার্সিয়ানদের সাথে যখন যুদ্ধ করে জিতলো, তারপরে কি মুসলমানরা ওই কালচারকে গ্রহণ করে নাই এবং ওই কালচার মুসলিমদেরকে গ্রহণ করে নাই? সেইখান থেকে ইমাম গাজ্জালি, ইমাম রুমি, ইমাম বুখারী আসে নাই? কতজন বড়, বড় ইসলামিক আলেম আসছে এবং এখন পর্যন্ত পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ইসলাম পড়ার জন্য অ্যারাবিকের পরে সবচেয়ে সম্মানিত ল্যাঙ্গুয়েজ। কত বড়, বড় ইমাম তিরমিজি কত বড়, বড় অর্থাৎ পার্সিয়ানরা কিন্তু এই ইসলামকে যখন তার ভিতরে ঢুকলো, সে শুধু ইসলামকে কোনো রকম ধারণ করে নাই, এটাই না। ইসলামকে নিয়ে সে সারা পৃথিবী ছড়ায় গেছে। সে তার রং, বর্ণ, কালার সবকিছু এটাতে ধারণ করছে। আবার হালাকু খান যখন ১২৫৮ সালে যখন এসে ধ্বংস করতে আসলো, তারপরে সে কি দেখলো মঙ্গোলরা? মঙ্গোলরা দেখলো উইদিন 1 জেনারেশন তার নিজের লোকরা পার্সিয়ান বইপত্র ইসলাম ধর্মে চলে আসছে। যে হালাকু খান আসছিল ধ্বংস করতে আর রক্তের বন্যা বইতে, যাদের রক্ত সে বইতে গেল, যাদেরকে সে মারতে গেল, তার সেনাবাহিনীর মধ্যেই পার্সিয়ানরা ঢুকে গেল মুসলিম হিসেবে। মুসলিম আ আ ইরানিরা ঢুকে গেল, ইরাকিরা ঢুকে গেল। তখন পার্সিয়ানরা ঢুকে গেল। অর্থাৎ তারা হার মানে নাই। তারা কখনো, কখনো ১ পা ২ পা পিছাইছে কিন্তু তারা ঠিকই ঘুরে দাঁড়াইছে এবং তারা যখন ঘুরে দাঁড়াইছে, তারা তাদের কালচার, তাদের ভাষা সবকিছু নিয়ে তারা ঘুরে দাঁড়াইছে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে গিয়ে আমেরিকা যেখানে সুপার পাওয়ার মাত্র ৮০ বছর কম সময় এবং আমেরিকার রেলেভেন্ট পাওয়ার ফর অ্যাপ্রক্সিমেটলি ১২০ বছর। সেইখানে পার্সিয়া ইজ রেলেভেন্ট ফর ৩,০০০ ইয়ার্স। পার্সিয়া অনেক ধর্ম, বর্ণ তাদের প্রচুর ইভলিউশন হইছে। বাট তারা ফান্ডামেন্টালি অলওয়েজ রিমেইনড আ ভেরি রেলেভেন্ট পাওয়ার এবং তারা সবসময় ঘুরে দাঁড়াইছে। তারা আত্মসমর্পণ করে নাই। এবং এই জায়গাটায় আমরা বুঝতে পারি যে কেন ইরান সবকিছুর পরেও এই ডিফিকাল্টিজটাও তারা আসলে ওভারকাম করতে পারবে। কেন তারা এত স্ট্রাগল এর মধ্যেও তারা টিকে আছে এবং তারা শুধু টিকে নাই, তারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স গুলোকে হোল্ড করে আছে। এখনো আপনি পুরা মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে আপনি যদি টপ আইকিউ অনুযায়ী বোঝার চেষ্টা করেন, আপনি দেখবেন যে ইরানীদের আইকিউ এভারেজ মুসলিমদের আইকিউ এর থেকে আইকিউ স্কোরদের থেকে বেশি। অর্থাৎ অনেক দিক থেকে ইরানীরা এভারেজ মুসলিমদের থেকে বেশি ট্যালেন্টেড এবং তাদের কৃষ্টি, কালচার, সভ্যতা সবকিছু অনেক রিচ। সো এটা খুবই ইম্পোর্টেন্ট যে আমি সবসময় এই কথাটা বলি যে ইরানকে, ওরা তো শুধু শিয়া, ওদের আকিদা ভুল, ওরা সবাই জাহান্নামী। ভাই প্লিজ বোঝার চেষ্টা করেন। এত ওভার জেনারেলাইজেশন ইরানের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য না। এবং আমরা দোয়া করি এবং সাপোর্ট করি যেন ইরানের সাধারণ মানুষ মুক্তি পায়। যেটা তাদের জন্য ভালো সেটা চলে আসে এবং সংঘাত দ্রুত বন্ধ হয়। এই যুদ্ধ যেটা শুরু হয়েছে সেটা এক্সাক্টলি কবে শেষ হবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বলার সুযোগ নাই। কিন্তু আমরা আশা করি যে এটা খুব দ্রুত শেষ হবে এবং এইটা ইরাক অথবা আফগান যুদ্ধের মতো একটা দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হবে না।